সো আমরা দেখে নিই যে কোষ বিভাজনের সৃজনশীল বা সিকিউতে কখতে কি কি আসতে পারে, গঘতে কি আসতে পারে। ঠিক আছে, প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কখতে কি আসতে পারে। সো এক নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিনাপসিস। সিনাপসিসের সংজ্ঞাটা আমরা একটু মনে রাখবো। আমরা মনে রাখবো যে মায়োসিস একের মাঝে যে জাইগোটিন ধাপ আছে, সেই জাইগোটিন উপধাপের মাঝে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে যে জোর বাঁধে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে সিনাপসিস। সো ওই জিনিসটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। কোষচক্র জিনিসটা কি, কোষের যে হচ্ছে জন্ম হইতেছে বা সৃষ্টি হইতেছে, বৃদ্ধি হইতেছে, তারপর হচ্ছে বিভাজন হইতেছে, এই চক্রাকার ঘটনাটাকে বলা হয় কোষচক্র, যেটা কিনা বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক আবিষ্কার করছিলেন। ইন্টারফেজ জিনিসটা কি, দুইটা বিভাজনরত দশার মাঝখানের যে সময়টা আছে বা মাঝখানের যে দশাটা আছে সেই জিনিসটাকে বলা হয় ইন্টারফেজ। এই পর্যায়ে আসলে একটা কোষ পরবর্তী কোষ বিভাজনের জন্য হচ্ছে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। এই ইন্টারফেজ পর্যায়টাকে আমরা হচ্ছে G1, S এবং G2 এই তিনটা উপধাপে হচ্ছে আমরা ভাগ করতে পারি। কায়াজমা জিনিসটা কি, মায়োসিসের মাঝে যে প্যাকাইটিন উপধাপ আছে সেই প্যাকাইটিন উপধাপে দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে লেগে এরকমভাবে এক্স আকৃতির একটা স্ট্রাকচার ধারণ করে বা গঠন ধারণ করে, সেই জিনিসটাকে বলা হয় কায়াজমা। মেটাকাইনেসিস মানে কি, আমরা মনে রাখবো মাইটোসিসের মেটাফেজ ধাপে যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর যে বিন্যস্ত থাকে সেই জিনিসটাকে বলা হয় মেটাকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, বাইভ্যালেন্ট হচ্ছে ওই যে সিনাপসিসের সময় জাইগোটিন ধাপে যে সিনাপসিসের সময় হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে যে জোড়া বাঁধছিল সেই এক একটা জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন এই জিনিসটা হচ্ছে মায়োসিসের মাঝে যে ডিপ্লোটিন উপধাপ আছে সেই ডিপ্লোটিন উপধাপে দেখা যায়। এই ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে হচ্ছে দূরে সরে যেতে থাকে এবং প্রান্তের দিকে সরে যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে প্রান্তীয়করণ। অ্যামাইটোসিসের সংজ্ঞাটা একটু জানতে পারো যে অ্যামাইটোসিস জিনিসটা হচ্ছে যে কোষ বিভাজনের ক্ষেত্রে একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো ধরনের অন্তর্বর্তীকালীন ধাপ ছাড়াই ডিরেক্টলি হচ্ছে বা সরাসরি হচ্ছে দুইটা অপত্য কোষে হচ্ছে পরিণত হয়ে যায়, সেই জিনিসটাকে বলা হয় অ্যামাইটোসিস। মেটাস্টেসিস আমরা কিন্তু সবাই জানি যে ক্যান্সার বা টিউমার সারা দেহে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মেটাস্টেসিস। বিপাকীয় নিউক্লিয়াস একটা কোষের ইন্টারফেজরত দশায় তার যে নিউক্লিয়াস আছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। তো এগুলোর হচ্ছে সংজ্ঞাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। খ নাম্বারের জন্য কি ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ এই ক্ষেত্রে হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় বা হ্রাস পায়, সেই জন্য তাকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মাইটোসিসের ব্যাখ্যাটা কিন্তু অনেকেই দিতে পারো না যে মাইটোসিসকে কেন হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। একটা সমীকরণ যেমন হচ্ছে y = 2x, y = 2x এরকম একটা সমীকরণ আমরা যদি চিন্তা করি, সমীকরণের মাঝখানে আমরা কি দিচ্ছি, একটা সমান সমান চিহ্ন দিচ্ছি না, তাহলে আমরা মনে রাখবো যে একটা সমীকরণে যেরকম দুই পক্ষ ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়, ঠিক তেমনই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় এবং পাশাপাশি মাতৃকোষ এবং অপত্য কোষ গুণাগুণ আকার আকৃতিতে একদম সমান হয় বলে হচ্ছে বা সিমিলার হয় বলে হচ্ছে মাইটোসিসকে বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, বা ইকুয়েশনাল সেল ডিভিশন। কোষচক্র কাকে বলে আমরা একটু আগে বললাম। ক্রসিং ওভার জিনিসটাকে, ক্রসিং ওভারের সংজ্ঞাটা অবশ্যই হচ্ছে মনে রাখবা। কোনো না কোনো বোর্ডে এবারও দেখবা হচ্ছে ক্রসিং ওভার কাকে বলে বা ক্রসিং ওভার বলতে কী বোঝায়, এরকমভাবে ক বা খতে হচ্ছে এই জিনিসটা আসবে। ক্রসিং ওভারের সংজ্ঞাটা আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে মায়োসিসের মাঝে প্যাকাইটিন উপধাপে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময় হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, সো এই জিনিসটা ঘটে হচ্ছে মায়োসিসের প্যাকাইটিন ধাপে। সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ক্রসিং ওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে, এই জিনিসটা যদি আমাদের খ নাম্বারের প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে আনসার দিব, খুবই সিম্পল, একদম সিম্পলভাবে এই জিনিসটা আনসার দেওয়া যায় যে ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা দেখতেছি যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের অংশ বিনিময় করতেছে। সো ক্রোমাটিড বা ক্রোমোজোমের অংশ বিনিময় হওয়ার সাথে সাথে জিনেরও অংশ বিনিময় হয়, আর জিন যেহেতু সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সুতরাং জিনের অংশ বা জিন বিনিময় হওয়ার মাধ্যমে হচ্ছে নতুন বৈশিষ্ট্য কিন্তু সৃষ্টি হয়। সো এইভাবে হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করবা। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এরপর মাইটোটিক ইন্ডেক্স বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটার সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি বা এই জিনিসটা ব্যাখ্যাটা আমরা কিভাবে দিতে পারি। আমরা মনে রাখবো যে একটা টিস্যুর মাঝে মাইটোসিসরত কোষের সংখ্যা এবং সেই টিস্যুর মাঝে থাকা মোট কোষের সংখ্যার যে অনুপাত সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। সো মাইটোটিক ইন্ডেক্স বা এমআই এর ব্যাখ্যাটা যদি আমাদের পরীক্ষাতে আসে আমরা অবশ্যই হচ্ছে সংজ্ঞাটার সাথে সাথে আমাদের সূত্রটা একটু লিখে দেওয়ার চেষ্টা করব। এমআই বা মাইটোটিক ইন্ডেক্স ইকুয়াল টু হচ্ছে আমরা লিখবো যে মাইটোসিসরত কোষের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে সেই টিস্যুতে বিদ্যমান মোট কোষের সংখ্যা। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের মাইটোটিক ইন্ডেক্স বা হচ্ছে এমআই এর যে সূত্রটা আছে সেই সূত্রটা। সো এই জিনিসটা আমরা মনে রাখবো। এরপর আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোষের জেনেটিক্যাল মৃত্যু বা অ্যাপোপ্টোসিস বলতে আসলে কি বোঝায়। আমরা মনে রাখবো যে যে ধরনের কোষের মৃত্যুর ক্ষেত্রে জিন দ্বারা এই পুরো কার্যক্রমটা হচ্ছে সংগঠিত হয় বা জেনেটিক্যাল কারণে হচ্ছে কোষটা মারা যায়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অ্যাপোপ্টোসিস বা জেনেটিক্যাল সেল ডেথ। এই জেনেটিক্যাল সেল ডেথের ক্ষেত্রে একটা কথা তোমরা এক্সট্রা একটু লাগাইতে পারো যে এই জিনিসটা সাধারণত কাসপেস
কাসপেস নামক একটা এনজাইমের প্রভাবে হচ্ছে সংঘটিত হয়। ঠিক আছে, কাসপেস নামক একটা এনজাইমের প্রভাবে হচ্ছে জেনেটিক্যাল সেল ডেথ বা কোষের যে অ্যাপোপ্টোসিস মৃত্যু আছে সেই জিনিসটা কিন্তু সংঘটিত হয়। সো এটা মনে রাখতে পারো, এই জিনিসটা ব্যাখ্যা দিলে আশা করি হচ্ছে ইনশাল্লাহ পূর্ণ মার্কস পেয়ে যাবা। সো এটা গেল হচ্ছে কোষ বিভাজন থেকে ক খ থেকে আসতে পারে। এবার আসো মেইন ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে গ ঘ থেকে আসতে পারে। গ ঘতে প্রথমে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে, আমরা মনে রাখবো যে এখানে যতগুলো টপিক ভ্যাল লিখছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের চিত্রও শিখতে হবে। ঠিক আছে, চিত্র যদি আঁকতে পারো সুন্দরভাবে তাহলে কিন্তু মোটামুটিভাবে হচ্ছে এখান থেকে একদম পূর্ণ মার্কস তুমি পাবা। প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটোসিসের ধাপসমূহ। মাইটোসিস জিনিসটা হচ্ছে মায়োসিসের তুলনায় মোটামুটি সহজ। এই কারণে হচ্ছে স্যাররা অনেক সময় যে জিনিসটা করেন সেটা হচ্ছে হয় মাইটোসিসের সবগুলো ধাপ দিয়ে দেন, অথবা যে কোনো একটা ধাপের চিত্র আঁকেন। তারা যে কোনো একটা ধাপের চিত্র উদ্দীপকে আঁকেন, আঁকে বলেন যে এটা কোন ধাপ। ঠিক আছে, এটা ধরো একটা স্ট্রাকচার দিলেন, স্ট্রাকচার দিয়ে বললেন যে এটা কোন ধাপ, এটা ধরো পি ধাপ। সো পি ধাপটির তোমার হচ্ছে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সো পি ধাপটা যদি হয় প্রোমেটাফেজ, তাহলে তুমি প্রোমেটাফেজের বৈশিষ্ট্যগুলো 1, 2, 3 দিয়ে ব্যাখ্যা করবা। যদি হয় মেটাফেজ, তাহলে মেটাফেজের বৈশিষ্ট্যগুলো বা মেটাফেজের ঘটনাগুলো হচ্ছে 1, 2, 3 দিয়ে ব্যাখ্যা করবা। যদি হয় অ্যানাফেজ, অ্যানাফেজ হইলে হচ্ছে অ্যানাফেজের বৈশিষ্ট্যগুলো তুমি 1, 2, 3 দিয়ে হচ্ছে পয়েন্ট আকারে ব্যাখ্যা করবা। প্রথমে হচ্ছে বলবা যে এই পি ধাপটি বলতে আসলে অ্যানাফেজ ধাপটিকে বোঝানো হয়েছে, বা টেলোফেজ ধাপটিকে বোঝানো হয়েছে, বা হচ্ছে মেটাফেজ ধাপটিকে বোঝানো হয়েছে। এরকমভাবে ফার্স্টে হচ্ছে তুমি যে বুঝতে পারছো যে পি ধাপটা আসলে কোনটা সেটা ফার্স্টে লিখবা, পরবর্তীতে চিত্র আঁকবা, এরপর বলবা যে উদ্দীপকের পি ধাপ কিংবা অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো নিম্নে লেখা হলো। টান দিবা, টান দিয়ে হচ্ছে 1, 2, 3 দিয়ে হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্য সুন্দর করে হচ্ছে লিখে দেবা। তাহলে আশা করি হচ্ছে এখান থেকে একদম পূর্ণ মার্কস ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা। পাশাপাশি অনেক সময় হচ্ছে স্যারা এরকমভাবে হচ্ছে পেঁচাই দেন যে পি ধাপটির আগের ধাপটি ব্যাখ্যা করো। সো পি ধাপটা কোনটা সেটা ফার্স্টে তুমি লিখবা, পরবর্তীতে লিখবা যে পি ধাপের আগের ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ বা হচ্ছে প্রোফেজ। সেই জিনিসটা লিখে তারপর হচ্ছে চিত্র আঁকবা, চিত্র আঁকার পর ওই 1, 2, 3 দিয়ে হচ্ছে ব্যাখ্যা করবা। অথবা পি ধাপের পরবর্তী ধাপও বলতে পারে, অথবা হচ্ছে পি ধাপটির গুরুত্ব কী সেই জিনিসটা কিন্তু আসতে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ওই পি ধাপ বলতে যদি প্রোমেটাফেজ হয়, প্রোমেটাফেজের আসলে কী কী ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো না ঘটলে যে হচ্ছে কোষ বিভাজন সামনে আগাইতো না, সেই জিনিসটা তুমি জাস্ট ব্যাখ্যা করবা। তাহলে কিন্তু হচ্ছে এক্ষেত্রে তুমি পূর্ণ মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা। সো মাইটোসিসের প্রত্যেকটা ধাপের চিত্রসহ ব্যাখ্যা ওই পয়েন্ট আকারে কিন্তু একটু শেখার চেষ্টা করবা আমাদের গ ঘর জন্য। ঠিক আছে, এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজনের মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফেজ এক। প্রোফেজ এক থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3টা ধাপ, সেটা হচ্ছে জাইগোটিন, 2 নম্বর হচ্ছে প্যাকাইটিন, ডিপ্লোটিন। এই 3টা ধাপ থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে প্যাকাইটিন। ঠিক আছে, 3টা ধাপের মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিন। তাহলে মায়োসিস থেকে যে ধাপগুলোর হচ্ছে চিত্রসহ বর্ণনা শিখতে হবে বা পয়েন্ট আকারে হচ্ছে গঠনগুলো শিখতে হবে, সেগুলো হচ্ছে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। ঠিক আছে, এই 3টা পড়লেই আশা করি হচ্ছে ইনশাল্লাহ কমন চলে আসবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ঘটনা, সেটা হচ্ছে ক্রসিং ওভার। আমরা হাসান স্যারের বইটা আশা করি সবাই ফলো করো। সো হাসান স্যারের বইয়ের একদম লাস্টের দিকে আমরা খেয়াল করবো যে ক্রসিং ওভার সম্পর্কে আলাদা একটা প্যারাই আছে। সো ওই প্যারাটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করবো। ওখানে যে হচ্ছে যেরকমভাবে চিত্র আঁকা আছে, ওই চিত্রটা খুবই ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করবা। তাহলে যদি আমাদের পরীক্ষাতে ক্রসিং ওভারের গঠন বা ক্রসিং ওভার কীভাবে সংগঠিত হয় সেই জিনিসটা যদি আসে, তাহলে ওইরকম চিত্র এঁকে ওই যে অংশের বিনিময় হইতেছে আলাদা আলাদা কালি, কোনো একটা ক্রোমোজোমকে ধরো হচ্ছে তুমি এরকম দিলা, আর কোনো আরেকটা ক্রোমোজোমকে ধরো একদম ফুল কালো কালি দিলা, পরবর্তীতে দেখাইলা যে এখানে হচ্ছে ওই কালো কালির অংশটা আসছে, এখানে হচ্ছে সাদা কালির অংশটা চলে গেছে। সো ওইরকমভাবে তুমি কিন্তু হচ্ছে ব্যাখ্যা করতে পারো। পরীক্ষাতে হচ্ছে লাল কালি, নীল কালি, সবুজ কালি এরকম কোনো কালি ইউজ করার দরকার নাই। জাস্ট হচ্ছে পেন্সিল দিয়ে কোনো একটা ক্রোমোজোমকে এরকম সাদা আঁকবা, কোনো একটা ক্রোমোজোমের ভিতরে হচ্ছে পুরো অংশটা কালো করে দিবা, তারপর হচ্ছে ক্রসিং ওভার যে হয়েছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবা। আশা করি হচ্ছে এখান থেকে একদম পূর্ণ মার্কস তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। আর পাশাপাশি ক্রসিং ওভারের গুরুত্বটাও আসতে পারে। ক্রসিং ওভারের ফলে আমরা জানি যে ক্রোমোজোমগুলোর অংশের বিনিময় হয়। অংশের বিনিময় হওয়া মানে হচ্ছে জিনের অংশের বিনিময় হওয়া বা জিন বিনিময় হওয়া। জিন বিনিময় হইলে হচ্ছে জিন যেহেতু সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সুতরাং হচ্ছে অপত্য যে কোষ আছে সেই কোষের মাঝে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। আর আমরা যেহেতু জানি যে মায়োসিস কোষ বিভাজনের ফলেই হচ্ছে জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, সেই শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলেই হচ্ছে নতুন সন্তানের সৃষ্টি হবে। সো দেখা যায় যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এইভাবে হচ্ছে নতুন সন্তানে হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্যে কিন্তু আবির্ভাব ঘটে। সো এইভাবে হচ্ছে জীবজগতের মাঝে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটাইতে হচ্ছে ক্রসিং ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা মায়োসিস কোষ বিভাজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ওই জিনিসটাই প্রশ্ন যদি আমাদের একদম সহজ করে ফেলে, অনেক ক্ষেত্রে যে জিনিসটা দেখি আমি সেটা হচ্ছে কোনো না কোনো বোর্ডে হচ্ছে ঘ নাম্বারে অর্থাৎ 4 নাম্বারের কোশ্চেনে হচ্ছে এই জিনিসটা আসছে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা ব্যাখ্যা করো বা জীবজগতের গুরুত্বটা ব্যাখ্যা করো, জীবজগতের স্থিতিশীলতা রক্ষায় হচ্ছে মায়োসিস কোষ বিভাজন ভূমিকা পালন করে সেই জিনিসটা ব্যাখ্যা করো, বা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের ভূমিকাটা ব্যাখ্যা করো। সো সেই ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটা খুব সুন্দর করে তুমি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করবা। যদি বলে যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কীভাবে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে, সেই ক্ষেত্রে তুমি দেখাবা যে জনন মাতৃকোষ থেকে 2n থেকে
এখানে হচ্ছে অ্যান সৃষ্টি হয় শুক্রাণু সৃষ্টিতে, এখানে হচ্ছে আবার ডিম্বাণু সৃষ্টিতে অ্যান সৃষ্টি হয়, পরবর্তীতে এই এন মিলে হচ্ছে যখন জাইগোট তৈরি হয় তখন সেই জাইগোটটা হয়ে যায় আবার 2n। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে সন্তানের ক্রোমোজোম সংখ্যা পিতা এবং মাতার ক্রোমোজোম সংখ্যার কিন্তু অনুরূপ থাকে। এই জিনিসটা মায়োসিস কোষ বিভাজন যদি না হইতো, মাইটোসিস যদি এখানে হইতো, তাহলে হচ্ছে এই জনন মাতৃকোষ থেকে শুক্রাণুতে চলে আসতে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম, ডিম্বাণুতে চলে আসতে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম, আর সন্তানের দেহে ক্রোমোজোম সংখ্যা হয়ে যেতে হচ্ছে 4n। ফলে হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুব থাকতো না। এই কারণে আমরা দেখি যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ফার্স্টে হ্রাস পায়, হ্রাস পাওয়ার ফলে হচ্ছে প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুব থাকে। সো এই জিনিসটা খুব সুন্দর করে হচ্ছে তুমি লজিক দিয়ে বা ছোটো ছোটো হচ্ছে চিত্র অর্থাৎ এরকম ছোটো ছোটো ফিগারে কি হচ্ছে তুমি ব্যাখ্যা করার চেষ্টা করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে একদম ফুল মার্কস তুমি হচ্ছে পেয়ে যাবা। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি হচ্ছে কোষ বিভাজন থেকে সৃজনশীল কী কী আসতে পারে সেই জিনিস সম্পর্কে একদমই তোমরা ক্লিয়ার হইছো। এর জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।